আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা খুব বাসায় থেকে সবাই খুব সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে দশম শ্রেণীর ভূগোল ক্লাসে আমি মোহাম্মদ সবুর মিয়া, সহকারী শিক্ষক, SBR সাইটখালী মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়া, যশোর। বিষয় ভূগোল, শ্রেণী নবম দশম, অধ্যায় 7, বিষয়বস্তু জনসংখ্যা। শিখনফল। শিখনফলটা কি? অর্থাৎ পাঠ শেষে শিক্ষার্থীরা যেটা শিখতে পারবে, অর্থাৎ তোমরা যেটা শিখতে পারবা সেটা হচ্ছে শিখনফল। অর্থাৎ এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবা, তোমরা যেটা শিখতে পারবা সেটা হচ্ছে শিখনফল। পাঠ শেষে শিক্ষার্থীরা জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ, জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ ও জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে বলতে পারবে। জনসংখ্যা বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যাবলী বর্ণনা করতে পারবে। জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায় বলতে পারবে। অর্থাৎ তোমরা এই পাঠ শেষে যেটা করতে পারবে, যেটা আয়ত্ত করতে পারবে, যেটা প্রয়োগ করতে পারবে, সেটাই হচ্ছে শিখনফল। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কিসের ছবিটা? নিঃসন্দেহে এটা অনেক জনসংখ্যার চিত্র। এটা ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? যে কেউ অনেক লোকের সমাগম, এবং কেউ কোনো লোক মাথায় জিনিস নিয়ে যাচ্ছে, কেউ কোলে বাচ্চা নিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে। এটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? নিঃসন্দেহে জনসংখ্যা। তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে জনসংখ্যা। এই যে বাংলাদেশের মানচিত্র, এখানে আমরা বাংলাদেশের মানচিত্র দেখলাম। বিংশ শতাব্দীতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ, এটা আমরা সাল এবং জনসংখ্যা বিলিয়ন ডলারে আমরা দেখতে পারি যে কিভাবে বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা 1950 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 2.53 বিলিয়ন। 1960 সালে হয়েছে সেটা 3.03 বিলিয়ন, যা বৃদ্ধির হার 0.50। 1970 সালে সেটি হয়েছে 3.69, অর্থাৎ এখানে বৃদ্ধির হার 0.66। 1980 সালে এটি ছিল 4.45, অর্থাৎ যা প্রায় 70-75 মতো বৃদ্ধি। 1990 সালে ছিল 5.32, 2000 সালে ছিল 6.13, 2010 সালে ছিল 6.92, এবং 2015 সালে সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এই জনসংখ্যা ছিল 7.35 বিলিয়ন। বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ মিটারে, অর্থাৎ প্রতি বর্গ মিটারে কতজন জনসংখ্যা বসবাস করে। এখানে বাংলাদেশ 953 জন প্রতি বর্গ মিটারে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার। চতুর্দিক দিয়ে দৈর্ঘ্য 1 বর্গ কিলোমিটার এবং প্রস্থ 1 বর্গ কিলোমিটারের ভিতর জনসংখ্যা বসবাস করে বাংলাদেশে 953 জন, ভারতে 349 জন, পাকিস্তানে 209 জন, শ্রীলঙ্কায় 322 জন, চীনে 139 জন, ইন্দোনেশিয়ায় 124 জন, মালয়েশিয়ায় 77 জন। তাহলে তোমরা কিছু একক কাজ নিজেরা তৈরি করো। জনসংখ্যা বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যাগুলি, অর্থাৎ জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি কি সমস্যা তৈরি হতে পারে। তাহলে তোমরা তোমাদের সবাই খাতায় কিছু নোট করো এবং আমার সাথে কিছু মিলিয়ে নাও। একক কাজের আমাদের সেখানে দেখো কি আছে, যে নিম্নমানের জীবনযাত্রা। এখানে একেবারে দেখা যাচ্ছে ছবিতে একেবারে নিম্নমানের জীবনযাত্রা, দুটি বাচ্চা তারা লেখাপড়া করছে মা পাশে। খাদ্য ঘাটতি, অনেক লোক খাদ্য ঘাটতি অনাহারে আছে, তারা অন্যর হাত থেকে খাবার নেওয়ার জন্য চেষ্টা করছে। আছে কৃষি জমির উপর চাপ। আসলে বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভরশীল দেশ। এই দেশে যদি কৃষির উপর চাপ পড়ে তাহলে টোটাল বাংলাদেশটা লো হয়ে যাবে। সে কারণে কৃষির উপর চাপ পড়ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে। দেখা যাচ্ছে চিত্রে আছে বেকার সমস্যা, এটা একটা বড় সমস্যা। বেকারত্ব, যখন জনসংখ্যা বৃদ্ধি পায় তখন অটোমেটিকলি বেকারত্ব বৃদ্ধি পায়। এটা আমাদের কারোরই বোঝার অপেক্ষায় রাখে না যে জনসংখ্যা যখন বেড়ে যাবে তখন বেকারত্ব বেড়ে যাবেই, কারণ চাকরি পাবে কয়জন? বেকারই হবে বেশি। শিল্পায়ন সহ উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাহত, কোনো শিল্পায়ন করা যাবে না, কারণ জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন দেখা যাবে কি
যে এখানে যে লোক সংখ্যা আছে তাতে একটা কারখানা প্রতি যে জমি বা মূলধনের প্রয়োজন সেটা যথাযথ নাই। সুতরাং শিল্পায়ন সহ উন্নয়ন কার্যক্রমে অবশ্যই ব্যাহত হবে। মূলধন গঠনে ব্যাহত হয়। মূলধন গঠন করা যায় না, কারণ জনসংখ্যা একটা পরিবারে যখন 7 জন জনসংখ্যা হয় তখন সেই পরিবারে কোনো মূলধন কিন্তু গঠন হয় না, তখন যা আয় হয় তাই ব্যয় হয়ে যায়। সুতরাং এখানে মূলধন গঠনের সুযোগটা খুব কম থাকে। কিন্তু যদি আমাদের এখানে জনসংখ্যা একটা পরিবারে 3 জন লোক এবং 2 জন আয় করে তখন কিন্তু আমাদের এই সমস্যাটা থাকতো না। সুতরাং মূলধন গঠনে ব্যাহত একটা অন্যতম জিনিস হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। নির্ভরশীলতার হার বৃদ্ধি, কারণ যখন বেকার হয়ে যায় তখন একজনের উপরই নির্ভর বেশি করতে হয়, সুতরাং নির্ভরতার হার বেশি বৃদ্ধি পায়। স্বাস্থ্যহীনতা ও অপুষ্টি, আসলে যখন জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে তখন স্বাস্থ্যহীনতা অবশ্যই পড়বে, কারণ 10 জনকে সমানভাবে ভালো মানের পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হয় না, যার কারণে স্বাস্থ্যহীনতা এবং অপুষ্টিতে অবশ্যই লোকজন ভুগতে থাকে। এছাড়া রয়েছে শিশু মৃত্যু হার, যখন জনসংখ্যা বেশি হয়ে যাবে তখন আর্থিক সমস্যা দেখা দেবে, পাশাপাশি শিশুর মৃত্যু হার, শিশুর চিকিৎসা ভালো হবে না, এছাড়াও আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আসে কি ধর্মীয় কুসংস্কার, যখন লোক বেশি হয়ে যায় তখন ধর্মের উপরে লোক অনেক ডিপেন্ড করে যে ধর্ম এইটা করবে, আসলে এটা বাস্তবতা না। ধর্ম কখনো বলে না যে তুমি জনসংখ্যা অধিক হারে করে জনসংখ্যা নিয়ে বিবৃতি সৃষ্টি করো। সামাজিক পরিবেশের অবনতি, জনসংখ্যা যখন বৃদ্ধি পেয়ে যায় আমরা চিত্র দেখতে পাচ্ছি যে একেবারে সামাজিক বিশৃঙ্খলা একটা দেখতে পাচ্ছি। রেল লাইনের উপর দিয়ে বাচ্চারা সব খাবার সংগ্রহের জন্য আছে, এবার দেখতে পাচ্ছি বস্তি ঘর, বিভিন্ন জিনিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী সমস্যা হয়। আর একটা জিনিস হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাল্য বিবাহ ও বহু বিবাহ সৃষ্টি হয়। আসলে এইটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। জনসংখ্যা সমস্যার একটা অন্যতম প্রধান সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে বাল্য বিবাহ। কোনো ছেলে প্রাপ্তবয়স্কর আগে যদি সে বিবাহ করে তাহলে ওই সংসার হয় না, কিছুদিন পরে এটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই জন্য আবার পরবর্তীতে সে বহু বিবাহর চিন্তাভাবনা করে। এছাড়াও বহু ধরনের সমস্যা হতে পারে। সুতরাং আমরা বলতে পারি কি বাল্য বিবাহ বহু বিবাহ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি কারণ। আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় বা কি কি অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানের একটা আছে কি অর্থনৈতিকভাবে যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে জনসংখ্যার সমস্যার সমাধানটা খুব সহজে সমাধান করা যায়। যদি কোনো ছেলেকে আমরা যদি গার্মেন্টস শ্রমিকে দিই, কোনো ছেলেকে কোম্পানির চাকরিতে দেই, কোনো ফার্ম করে দেয়, তাহলে সেটা অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়। সুতরাং এটা আমাদের জনসংখ্যার সমস্যার সমাধানের একটা অন্যতম হিসাবে দাঁড়ায়। এবার আমরা কি দেখতে পাচ্ছি, ছবিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার প্রসার। এখন আমরা যদি শিক্ষার দিকে সবাই এগোই, সবাই শিক্ষিত হই, তাহলে কিছু না হলেই যে আমরা কেউই নিরক্ষর থাকবো না, এবং আমরা পাশাপাশি কী করবো নিজের কর্ম নিজে বুঝে নিতে পারি এবং নিজের একটা কর্মর উৎপত্তি স্থান করে নিতে পারি। এবং আমরা যদি মাদেরকেও শিক্ষা দিকে দিতে পারি সেই অনুপাতে, তাহলে আমরা ভালোভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। আইন প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন। আইন প্রণয়ন যদি করা হয় যে যে অনুপাতে সে অনুপাতে তাকে সেইভাবে চাকরি দেওয়া হবে, যে একজনকে নিম্ন স্তরের লোককে ঊর্ধ্বতন স্তরেও চাকরি দেওয়া যাবে না। এই আইন প্রয়োগ করতে হবে এবং তার যথাযথ বাস্তবায়ন করতে হবে। যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি দিতে হবে, যদি কেউ অন্যায় না করে তাহলে তাকে বেকসুরভাবে খালাস দিতে হবে। এটি হচ্ছে আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন। পরিকল্পিত পরিবার কর্মসূচি বাস্তবায়ন। পরিকল্পিতভাবে পরিবার গড়ে তুলতে হবে। আমাদের দেশে একটা প্রথা চালু থাকলেও যে একটি সন্তানের বেশি নয়, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই যে কর্মসূচি বা বাইরে আছে পরিকল্পিত পরিবার পরিকল্পনার যে একটা আছে স্লোগান, এই স্লোগানকে আমাদের বাস্তব করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি জনসংখ্যা হ্রাস পাবে এবং আমাদের দেশও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এবং সর্বশেষ আমরা বলতে পারি কি যে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন দিতে হবে। নারী যদি কর্মশীল হয় তাহলে সেই সমাজটা দ্রুত উন্নতি হয়। একটা পরিবারে 2 জন লোক 2 জনে যদি আয় করে সেক্ষেত্রে দেখা যায় যে
যে পরিবারটা দ্রুতই সচ্ছলতার মুখ দেখতে পায়। আর যদি একটা পরিবারের 7 জন লোক সেখানে একজন কর্মশীল হয়, তাহলে সেই পরিবার কখনো উন্নতির দিকে ধাবিত হতে পারে না। সুতরাং আমাদের কি নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে, নারীদের কর্মের দিকে বেশি ধাবিত করতে হবে। তারা যে শুধু বাড়ি বসে থাকবে এবং শুধু ছেলে মেয়েদের মানুষ করবে, এইটা হবে না। তাদের যথাযথ কর্মের দিকে ধাবিত করতে হবে। সুতরাং আমরা বলতে পারি কি নারীর ক্ষমতায়ন দিতে হবে। আজকে সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, সব সেকশনে, আমরা নৌবাহিনীতে আমরা দেখছি কি যে নারীর অগ্রাধিকার, এইটা বাস্তবায়ন করতে হবে এবং নারীর ক্ষমতায়ন করতে হবে। তাহলে আমরা মা ও শিশুর স্বাস্থ্যের প্রতি আমাদের যথাযথ খেয়াল দিতে হবে। মা ও শিশুর, একটা শিশু মানে অনেক কিছু, আমরা শিশুকে কখনো অবহেলার চোখে দেখবো না, শিশুদেরকে আমরা সর্বদাই কেয়ারে রাখবো। তাহলে দেখা যাচ্ছে কি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা গুরুত্ব পাবে। সর্বশেষ আছে কি মূল্যায়ন, অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলির উত্তর করবে। জনসংখ্যা কি, জনসংখ্যা বৃদ্ধির 2টি কারণ বলো, জনসংখ্যার সমস্যা দূরীকরণের 2টি উপায় উল্লেখ করো। তাহলে তোমরা বাড়িতে সবাই খাতা কলম নিয়ে থাকবে, বসে থাকবে এবং প্রতিনিয়ত ক্লাসের এই যে মূল্যায়নমূলক প্রশ্ন, একক কাজ, এইগুলো তোমরা যথাযথভাবে করবে। বাড়ির কাজ, জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করা যায় তা বর্ণনা করো। অর্থাৎ আগামী ক্লাসে তোমরা এইগুলো সকল বিষয়গুলো উত্তর দেবে যে জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করা যায়। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।